একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদেরকে লাইটেস্ট সেকশন চুজ করতে হবে। উই হ্যাভ টু, মানে ডিজাইন এমন ভাবে করতে হবে যাতে সেই ক্রস সেকশনটা আমার সেফলি 115 কিপ ডেড লোড এবং 125 কিপ লাইভ লোড নিতে পারে, কম্প্রেশন লোড নিতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ টু বি দ্য লাইটেস্ট পসিবল ওয়ান। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা শুরু করি। এখানে প্রথমে যেটা করা হচ্ছে যে যেহেতু অ্যালাওয়েবল স্ট্রেংথ ডিজাইন অ্যাপ্রোচ, এখানে ডেড লোড এবং লাইভ লোড এই দুইটাকে আমরা সরাসরি যোগ করি, এবং দুইটা যোগ করলে 240 কিপ আছে, সেটাই হচ্ছে অ্যালাওয়েবল লোড। অ্যালাওয়েবল স্ট্রেংথের অ্যালাওয়েবল লোড হচ্ছে এটা, বা আমার ক্যাপাসিটি, অ্যালাওয়েবল ক্যাপাসিটি হ্যাজ টু বি হায়ার দেন দিস লোড। এটাই হচ্ছে আমাদের ডিজাইন প্রিন্সিপাল। আর লেন্থ এখানে 16 ফিট দেওয়া আছে, 16 ফিটটাকে আমি ইঞ্চিতে করে নিলাম। এটা কিন্তু তোমাদেরকে আগেও একবার বলেছি যে এই আমাদের এআইএসসি স্ট্যান্ডার্ড হচ্ছে, এখানে আমরা ফোর্সটাকে কিপে এবং লেন্থকে ইঞ্চিতে নিয়ে কাজ করা হয়। এটা এআইএসসির স্ট্যান্ডার্ড ট্র্যাডিশন। সো আমরা সেটাই করলাম, লোডটা কিপে রাখলাম আর লেন্থটা ফিটে ছিল ইঞ্চিতে নিয়ে আসলাম। টপে এবং বটমে এখানে হিঞ্জ বলা আছে। হিঞ্জ হলে যে কে, কে এর মান এটা 1 হয়। এটা আমরা এর আগেও আমরা এটা দেখেছি যে এখানে কে, কে জিনিসটা আমাদের লাগে কাজে। কে জিনিসটা কি সেটা এখানে একটা শিটে আগে আমি কিছুটা পার্টলি ডিসকাস করেছি। কে নিয়ে আমাদের ডিসকাশনের পরে আরো হবে, কে নিয়ে আমাদের ডিসকাশন আরো পরে হবে, বাট এখানে ইনিশিয়ালি আমি কে নিয়ে যেটা দেখেছি যে এরকম হিঞ্জ, টপে এবং বটমে হিঞ্জ থাকলে একটা হাফ সাইন কার্ভ হয়, পুরোটা বাকল হয় এবং এখানে কে এর মান 1 হয়। আবার যদি ডাবল কার্ভেচারে বাকলিং হয়, মাঝখানে আমি যদি নড়াচড়া বন্ধ করে দিই, তখন কে এর মান 0.5 হয়, এরকম। সো আমাদের কেস হচ্ছে এই প্রথম কেসটা, এই প্রথম কেস অনুযায়ী আমাদের কে এর মান এটা হয়ে যাচ্ছে 1। সো আমরা আহ, সেই কে এর মান 1 ধরে নিয়েই আমরা এভাবে প্রসিড করতেছি। তো এখানে আমাদের প্রথম হচ্ছে যে কোনো মেম্বারের জন্য আমাদের নমিনাল স্ট্রেংথ বের করতে হয়। নমিনাল স্ট্রেংথ বের করার পরে, আইদার ওটাকে ফাই দিয়ে গুণ দিয়ে আমরা এলআরএফডি ক্যাপাসিটি বের করি, অথবা ওমেগা দিয়ে ভাগ দিয়ে অ্যালাওয়েবল স্ট্রেংথ বের করি। তো নমিনাল স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে, নমিনাল স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস মাল্টিপ্লাইড বাই গ্রস এরিয়া। গ্রস এরিয়া মানে হচ্ছে কলামের একটা ক্রস সেকশনাল এরিয়া আমাদের জানা থাকতে হবে, এবং এই ক্রিটিক্যাল স্ট্রেস যদি জানা থাকে তাহলে আমরা নমিনাল স্ট্রেংথ, এই ক্রিটিক্যাল স্ট্রেস, স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এরিয়া হচ্ছে লোড, এটা এইভাবে সিম্পল ফর্মুলা দিয়ে আমরা এটা বের করতে পারি। আর আমাদের গিভেন ফর্মুলা হচ্ছে এই দুইটা, গিভেন ফর্মুলা হচ্ছে এই দুইটা। আহ, এই দুইটা ফর্মুলা আর মধ্যে এখানে একটা প্যারামিটার আছে, খেয়াল করে দেখো, 4.71 স্কোয়ার রুট অফ ই বাই এফ আই। এটা হচ্ছে আসলে এই দুইটা ইকুয়েশন আমাদের, এই দুইটা ইকুয়েশন মিলে আমাদের এই কার্ভটা, এই পুরো কার্ভটা ডিফাইন করতেছে। এই নিচের অংশটা হচ্ছে লাল অংশটা, আর উপরের ইকুয়েশনটা হচ্ছে সবুজ অংশটা। দুইটাকে এইভাবে স্মুথ কার্ভ দিয়ে এইভাবে মিলানো হয়েছে। এবং এই যে এই দুইটা কার্ভ এখানে একটা পয়েন্টে আমার ক্রিটিক্যাল স্লেন্ডারনেস বলি এটাকে আমরা, 4.71 স্কোয়ার রুট অফ ই বাই এফ আই, এই রেঞ্জ, এই পয়েন্ট আমাদের বের করতে হবে। কারণ এই পয়েন্টটা বের করে আমাদেরকে দেখতে হবে যে কে এল বাই আর আমার কোথায় পড়লো, সেটাকে এই রেঞ্জে পড়লো নাকি এই রেঞ্জে, ইনইলাস্টিক রেঞ্জে পড়লো। সেই অনুযায়ী আমাকে আইদার এই ফর্মুলাটা অথবা এই ফর্মুলাটা, এটা আমরা ব্যবহার করব। সো আমাদের এই জিনিসটা 4.71 স্কোয়ার রুট অফ ই বাই এফ আই, এইটা আমাদেরকে আসলে বের করে নিতে হয়, বের করে রাখতে হবে। সেই কাজটাই প্রথমে করলাম। এই যে 4.71 স্কোয়ার রুট অফ ই বাই এফ আই আমি পেলাম 113.4, 113.4। এটা হচ্ছে এখন আমার অ্যাকচুয়াল কে এল বাই আর, অ্যাকচুয়াল কে এল বাই আর যদি আমার 113.4 থেকে ছোট হয় তাহলে আমি প্রথম ইকুয়েশনটা ব্যবহার করব, আর বড় হলে দ্বিতীয় ইকুয়েশনটা ব্যবহার করব। আচ্ছা, তো এখন এই যে ডিজাইন প্রবলেম মানে হচ্ছে আমাকে লোড দেওয়া আছে, কলামের ক্রস সেকশনটা খুঁজে বের করতে হবে। তো এই প্রসেসটা আসলে একটা ট্রায়াল প্রসেস, কলামের ক্ষেত্রে সবসময় এরকমই হয়ে থাকে যে জিনিসটা ট্রায়াল দিয়ে দিয়ে বের করতে হয়। সো আমাদের ট্রায়াল শুরু করতে হবে, এবং ট্রায়াল শুরু করব কিভাবে? আমরা
এই কে এল বাই আর একটা অ্যাজিউম করবো, একটা কে এল বাই আর একটা অ্যাজিউম করবো। এখন অ্যাজিউম করার বেসিসটা কি? বেসিসটার জন্য আমি আবার তোমাদের এই গ্রাফটাতে যাই। এই পেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, সেজন্য এখানে আমি বারবার ফেরত আসি। যে এখানে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে আমরা আমরা আগেই বলেছি যে আমরা ইলাস্টিক রেঞ্জে আমরা ডিজাইন করব না। তার মানে আমরা সবসময় কে এল বাই আর এই 4.71 থেকে ছোট রাখবো, এক। দ্বিতীয় হচ্ছে কারণ তা হলে আমরা যদি ইলাস্টিক রেঞ্জে যাই আমার স্ট্রেংথ অনেক কম আসবে, ম্যাটেরিয়াল আনইকোনমিক ডিজাইন হতে পারে। সেই জন্য আমরা সবসময় এখানে থাকবো। আর এইখানে এই গ্রাফটাতে দেখো আমি আহ, আহ, এই বিভিন্ন স্ট্রেংথের জন্য আমার গ্রাফ আছে, এবং এখানে এই যে কমন ডিজাইন রেঞ্জ বলে শেড করে একটা অংশ দেখানো আছে। হ্যাঁ, তো এই রেঞ্জটা খুব আরবিট্রারিলি সেট করে, এটা কোনো বইতে নাই, এটা আমার নিজের একটা জাস্ট মানে নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে এটা আমি দিয়েছি। এখানে আমি আসলে রেঞ্জটা দেখিয়েছি 80 থেকে 40 থেকে 80, অর্থাৎ কে এল বাই আর, এই কে এল বাই আর, এই কে এল বাই আর আমি এখানে 40 থেকে 80, বাট এটা মূলত আমার এই যে একটু আগে 113 মানে সামহার হেয়ার হবে, এর কাছাকাছি এর থেকে কম রাখতে হবে। সো এটা সম্পূর্ণ আরবিট্রারি একটা জিনিস, এটা যে 100%, এটা ফলো করতে পারলে ভালো, বাট এটা যে 100% ফলো করতে হবে এমন কোনো কথা না, বাট সাজেস্টেড। হ্যাঁ, সাজেস্টেড যে এইটা এর কাছাকাছি থাকলে ডিজাইনটা ইকোনমিক হওয়ার চান্স বেশি। তো সেই জন্য আমরা ওই কে এল বাই আর, এই আমরা যে লিমিটটা একটু আগে বের করলাম তার থেকে ছোট একটা লিমিট ধরবো, ধরে আমরা আমাদের ডিজাইন শুরু করব। তো আমি এই শুরুতে যেটা করেছি, যদিও আমি ওই গ্রাফে দেখেছি যে এটা 80, বাট আমি ইনফ্যাক্ট এই অ্যাজিউম করলাম, ট্রায়াল ওয়ানে আমি অ্যাজিউম করলাম কে এল বাই আর 90। আমাকে একটা কে এল বাই অ্যাজিউম না করলে, কে এল বাই আর যদি আমি অ্যাজিউম না করি, তাহলে আমি এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো না, এই ইকুয়েশন গুলো আমি ব্যবহার করতে পারবো না। তো ধরে নিচ্ছি যে আমার কে এল বাই, এটা কিন্তু অ্যাজাম্পশন, এটা এবং এটা তুমি চাইলে 90 এর বদলে 95 অ্যাজিউম করতে পারো, 100 অ্যাজিউম করতে পারো, 80 অ্যাজিউম করতে পারো। ইট ইজ আপ টু ইউ। এখানে এটার কোনো মানে মানে এটা পিওরলি যিনি ডিজাইন করতেছেন বা যিনি অঙ্কটা করবেন তার পার্সোনাল চয়েসের ব্যাপার। তো এখানে আমরা অ্যাজিউম করলাম 90। আমরা আগে প্রসেসটা একটু দেখি, তারপরে আমি দরকার হলে আবার ডিসকাস ফার্দার ডিসকাস করব। তো এখানে আমি 90 অ্যাজিউম করলাম। তাহলে এখানে আর এর মানটা তাহলে আমি ইজিলি বের করতে পারি, কারণ আর সমান সমান কে এল বাই 90। কে এর মান 1, আর এল হচ্ছে আমার 192 ইঞ্চ, তাকে 90 দিয়ে ভাগ দিলাম, তাহলে আর এর মান পেলাম 2.133। তার মানে আমাকে এখন এমন একটা ক্রস সেকশন চুজ করতে হবে যেটার আর এর মান 2.133 বা তার থেকে বেশি হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমি একটু বুঝলাম। এখন আমি এই কে এল বাই আর, যেহেতু আমি ধরেই ফেলছি 90, এফি, এই যে এই ইকুয়েশনটা, পাই স্কোয়ার কে এল বাই আর স্কোয়ার, এই ইকুয়েশন থেকে আমি এফিটা বের করলাম। এখানে পাই স্কোয়ার কে এল বাই আর স্কোয়ার সমান সমান এটা 35.33 বের করলাম। তারপরে যেহেতু আমার এই রেঞ্জে আছি, এফই ইউজ করে এখানে এফ আই বাই এফই 0.658, বাইরে এফ আই, এটা বের করে আমি ক্রিটিক্যাল, এফ ক্রিটিক্যালটা আমি বের করলাম, সেটাই আমি এখানে দেখাচ্ছি যে এফ ক্রিটিক্যাল সমান সমান 0.658 বের করে আমি 27.65 বের করলাম। তাহলে ক্রিটিক্যাল স্টেজ বের হয়ে গেলে আমার ক্রিটিক্যাল স্টেজ বের হয়ে গেল, অর্থাৎ আমার এই কে এল বাই আর এর করসপন্ডিং এত ক্রিটিক্যাল স্টেজ আমি বের করতে পারি। আচ্ছা, তো আমার বেসিক ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে যে অ্যালাওয়েবল লোড বা পিএ বা ডিজাইন লোড, যেটা ডিজাইন লোড তার তুলনায় ক্যাপাসিটি হ্যাজ টু বি হায়ার। ক্যাপাসিটি হচ্ছে অ্যালাওয়েবল ক্যাপাসিটি বা অ্যালাওয়েবল স্ট্রেংথ। অ্যালাওয়েবল স্ট্রেংথ কোথা থেকে আসে? নমিনালকে আমরা ওমেগা দিয়ে ভাগ দিই, এটাই হচ্ছে আমাদের বেসিক ডিজাইন প্রিন্সিপাল। তাহলে আমার অ্যালাওয়েবল লোডটা যদি আমরা এইটা ধরি, যে আমার এই মিনিমাম এই লোডটা আমাকে অ্যালাউ করতে হবে ডিজাইনের জন্য, তাহলে এইটাকে আমি যদি ওমেগা দিয়ে, এখানে আমি পিএন বের করতে পারি পিএ কে ওমেগা দিয়ে গুণ করে, যে পিএন সমান সমান ওমেগা ইন্টু পি, এই যে এটা পি বা পিএ ওমেগা ইন্টু পি সমান সমান তাহলে আমার
নমিনাল স্ট্রেংথ হবে আমার অ্যালাওয়েবল স্ট্রেংথ বা গিভেন ডিজাইন স্ট্রেংথ, তাকে আমি ওমেগা দিয়ে গুণ করব, কারণ আমার ওমেগার মান হচ্ছে 1.67। তো এটা করে আমি পিএন পেলাম। আবার পিএন সমান সমান আমি জানি পিএন সমান সমান ক্রিটিক্যাল স্ট্রেস ইনটু গ্রস এরিয়া। তো আমার পিএন জানা আছে, ক্রিটিক্যাল স্ট্রেস জানা আছে, আমার এরিয়াটা কত সেটা আমি বের করতে পারবো। এই এই হচ্ছে আমার প্রসেস, যে আমি পিএন পেয়ে গেলাম আর ক্রিটিক্যাল স্ট্রেস এখান থেকে পেয়ে গেছিলাম 27.65। তাহলে আমি গ্রস এরিয়াটা এখন বের করব, পিএন কে এই ক্রিটিক্যাল স্ট্রেস দিয়ে ভাগ দিলে আমি এই জিটা পেয়ে যাব। স্যার এবং মানে পিএন হচ্ছে, স্যার ওমেগার মানটা কি গিভেন ছিল স্যার? সরি, স্যার ওমেগার মানটা স্যার আমরা কিভাবে পেলাম? ওমেগার মান মুখস্থ রাখতে হবে। কলাম ডিজাইনের জন্য ওমেগার মান 1.67, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ফাইয়ের মান 0.9, ওমেগার মান 0.67। এগুলো দেওয়া থাকবে না, বাট ইউ নিড টু ইউজ দ্য কারেক্ট ভ্যালু। ফাই এবং ওমেগা মুখস্থ করে ফেলতে হবে ফর দ্য টাইপ অফ অ্যাপ্লিকেশন। কলাম ডিজাইনের জন্য ফাইয়ের মান 0.9 বা ওমেগার মান 1.67, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি যে এজি পেয়ে গেলাম, গ্রস এরিয়া। তার মানে এখন পর্যন্ত আমরা যেটা পেলাম যে আর এর মান 2.133 হতে হবে, এবং তার বেসিসে ক্যালকুলেশন করে আমরা গ্রস এরিয়া পেলাম 14.5। অর্থাৎ এখন আমাকে এই যে চার্ট থেকে, যে চার্টে যে বিভিন্ন ক্রস সেকশন দেওয়া আছে, সেখান থেকে এমন একটা ক্রস সেকশন আমাকে চুজ করতে হবে যেটার আর এর মান 2.133 থেকে বেশি হবে, আর এরিয়া 14.5 থেকে বেশি হতে হবে। সেটাই যেখানে বলা আছে, নাও গো টু ডাব্লিউ সেকশন চার্টস আর ফাইন্ড এ সেকশন হ্যাভিং আর গ্রেটার দেন 2.133 এন্ড এজি গ্রেটার দেন 14.5। আচ্ছা, আমরা তাহলে চার্টটা একটু দেখে আসি। চার্টটা এখানে আমার লোড করা আছে, এই যে চার্টটা এখানে খেয়াল করে দেখো। এখানে চার্টের প্রথম কলামটাই হচ্ছে এরিয়া বা গ্রস এরিয়া। এখানে তো প্রথম দিকে, এটা চার্টের প্রথম পেজ, অনেক বড় বড় সেকশন, 98 স্কোয়ার ইঞ্চ। বা এখানে দেখো আর এর মান কিন্তু দুইটা আছে, এক্স এবং ওয়াই। এবং এখানে যেহেতু বাকলিং সম্বন্ধে, বেন্ডিং বাকলিং এক্সিস সম্বন্ধে কিছু বলা হয় নাই, কিছু বলা না থাকলে সবসময় মাইনর এক্সিস বাকলিং বা মিনিমাম আর এর মানটা নিতে হবে, অথবা উইক এক্সিসটা নিতে হবে। আমাদের এখানে ওয়াই এক্সিসে আর এর মান আর ওয়াই যেটা, এটা বিবেচনা করতে হবে। তো আমার লাগবে 14, এরিয়া লাগবে 14.5, আর এর মান লাগবে 2.13, তাই না? আমার এখানে আমার এখানে এই যে আর এর মান 2.13 আর এরিয়া হচ্ছে 14.5, এরকম একটা ক্রস সেকশন আমাকে এই চার্ট থেকে খুঁজে বের করতে হবে। তো শুরুতে তো অনেক বড় সেকশন, এগুলো দেখে লাভ নাই, আমরা পিছন থেকে আসি। যত পিছনে যাওয়া যাবে তত ক্রস সেকশন গুলো ছোট হবে, ছোট হওয়া মানে তত ইকোনমিক হবে। কারণ ছোট হওয়া মানে এগুলোর ওজন কমে যাওয়া। আমাকে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মিনিমাম ওজন দিয়ে আমার ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করা। তো একদম শেষের থেকে যদি আসি, দেখো এখানে আর এর মান 1.52, কাজে এটা এই পেজে হবে না। আমার আর এর মান 2.13 মিনিমাম হতে হবে, এরিয়া 14.4 হতে হবে, 14.5 হতে হবে। সো এই পেজে হচ্ছে না। তার আগের পেজে গেলাম। আগের পেজে আগের পেজে যদি আমি এরিয়া দেখি, যে এখানে 14.1, তারপরে 17, একটা এরিয়া পাওয়া গেছে যেটা আমার 14.5-এর থেকে বড়। কিন্তু এই বরাবর যদি আমি এখানে আসি, আর এর মান আমার 2.1, আমার 2.13 হতে হবে, কাজে এইগুলো আমার আর এর মান স্যাটিসফাই করছে না। সো আমি যদি এখানে আর এর মান 2.13 এই বরাবর যদি আসি, 2.13-র উপরে উম, এই একটা আছে 2.54 পেলাম। 2.54-এ আমি পেলাম 14.4। এখানে আমার আবার এরিয়া স্যাটিসফাই করতেছে না, আমার এরিয়াটা স্যাটিসফাই করতেছে না, কারণ আমার এরিয়া 14.5 লাগবে। তার মানে এটা হচ্ছে না। তো তার পরেরটা কিন্তু স্যাটিসফাই করে, এই যে পরেরটা, এখানে কত, আর এর মান 2.56, এটা স্যাটিসফাই করে। আমার 2.13 লাগবে, তার থেকে বেশি আছে। আর এখানে এরিয়া আছে 15.8, আমার লাগবে 14.5, তার থেকে বেশি আছে। সো আমি চাইলে W 1054
এই এরিয়াটা, এই সেকশনটা আমি চুজ করতে পারি বা পছন্দ করতে পারি, বাট আমাকে আরেকটু খুঁজতে হবে যে এর থেকে 54 পাউন্ড, এটার ওজন হচ্ছে 54 পাউন্ড, 54 পাউন্ড থেকে কম ওজনের কোনো কিছু পাওয়া যায় কিনা, যেটা আমার এরিয়া এবং আর দুইটাকেই স্যাটিসফাই করবে। কাজে আমি আরেকটু পিছনে যাই, যে এখান থেকে এরিয়াগুলো তো আরো, এখানে তো আমার এর নিচে তো আর নাই, উপরে আবার বেড়ে গেছে। এখানে আর এর মান দেখো, আবার তুমি আগের পেজে আসো, আগের পেজে আসলাম, আর এর মান এখানে আবার দেখো, আবার আর এর মান কমে গেছে, কমতে 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 এই যে এখানে একটা আসছে 2.48, আমার দরকার 2.13, এটা আছে 2.48, এবং এখানেও এটা মিলে যাচ্ছে, এরিয়া হচ্ছে 15.6। এটা হচ্ছে W12, মানে 12 ইঞ্চি সেকশন, কিন্তু এটার ওজন কম, এটা হচ্ছে ওজন 53। আমার আগেরটা ছিল, একটু আগে যেটা ছিল 54, W1054, এটার ওজন ছিল 54, এটাও স্যাটিসফাই করে। আর W1253, এটাও স্যাটিসফাই করে, এটাও আমার আর এবং এরিয়া স্যাটিসফাই করে। তাহলে আমি অবভিয়াসলি এই 53 পাউন্ড যেটা, এটাই চুজ করব, কারণ 53 পাউন্ড আমার 54 পাউন্ডের থেকে 1 পাউন্ড অ্যাটলিস্ট কম ওজনের এটা। সেই জন্য এটা আমি নিব। এটা মানে আগেরটা থেকে এটা মোর প্রিফারেবল, তাই তো, আগেরটা থেকে এটা মোর প্রিফারেবল। এরপরে দেখো 53-র পরে কিন্তু এদিকে ওজন সব বেড়ে গেছে, কাজে ওজন যেহেতু বেড়ে গেছে, এগুলো আর দেখে লাভ নাই। আবার এখানে চলে আসতে পারো, 53 থেকে এখানে ওজন কমে গেছে, কিন্তু এগুলোর এরিয়া দেখো কম, এগুলোর এরিয়া আবার আমার 14.5-এর থেকে কম, আর এর মানও কম। কাজে আমি আরেকটা আগের পেজে যেতে পারি, আগের পেজে গিয়ে আর এর মান এই যে 2.45 একটা পেলাম, যেটা আমার 2.13 থেকে বেশি, এবং এটার এরিয়াও পেলাম 17.9, কিন্তু এটার ওজন হচ্ছে 61 পাউন্ড, তার মানে এটা আগেরটা থেকে বেশি। কাজে এটার থেকে আগেরটা মোর প্রিফারেবল। আগেরটা হচ্ছে আমার এই যে 1253, এটাই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে কম ওজন, যেটা আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। অর্থাৎ এই যে এই ইয়েটা 2.13 থেকে বেশি হতে হবে, এই 2.13 থেকে বেশি হতে হবে আর এর মান, আর এরিয়ার মান 14.5 থেকে বেশি হতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে সবচেয়ে কম ওজনের আমি খুঁজে পেলাম এই W1253, এই সেকশনটা, যেটা আমার স্যাটিসফাই। এর থেকে বেশি বড় সেকশন আছে, বাট আমার তো উদ্দেশ্য হচ্ছে যে শুরুতেই বলে দেওয়া আছে লাইটেস্ট ডাব্লিউ সেকশন, আমাকে সবচেয়ে কম ওজনের ক্রস সেকশনটা চুজ করতে হবে। সো এটার জন্য এখন পর্যন্ত ট্রায়াল দিয়ে এটাই হচ্ছে আমার লাইটেস্ট সেকশন। এই হচ্ছে ট্রায়ালের একটা কমপ্লিট ট্রায়ালের সাইকেলটা আমরা দেখলাম। এখন তোমরা বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে এই যে ট্রায়ালটা দেওয়া হলো, ট্রায়ালের বেসিস হচ্ছে 2.13 অ্যান্ড 14.5। এনি কোশ্চেন? ওকে। তো এখানে যেটা বোঝার বিষয় বা জানার বিষয়, সেটা হচ্ছে যে এই যে টোটাল ট্রায়ালটা, এই টোটাল ট্রায়ালটা যে আমি দিলাম, এই টোটাল ট্রায়ালটা ইজ বেসড অন এই KL/R 90। আমি যদি KL/90 না করে আমি যদি KL/R অন্য একটা ভ্যালু নিতাম, তাহলে তো আমার পুরো ক্যালকুলেশনটাই বদল হয়ে যেত। সো আমাকে আরো ট্রায়াল দিতে হবে। আমি 90-র বেসিসে ট্রায়াল দিচ্ছি, তারপরে আমি এরপরে একটু কম ধরলাম, KL/R 90 না ধরে 80 ধরলাম। 80 ধরে আমি ট্রায়াল 2 দিলাম, এবং এই সেম প্রসিডিওর ফলো করে KL/R এর থেকে আর এর মান কত লাগে, এবং একইভাবে FE এবং F ক্রিটিক্যাল বের করে আলটিমেটলি আমি গ্রস এরিয়া পেলাম। এই যে আগের পেয়েছিলাম গ্রস এরিয়া, রিকোয়ার্ড গ্রস এরিয়া 14.5, আর এখন পেলাম 12.8। তার মানে KL/R আমি যখন একটু কমায় দিচ্ছি, 90 থেকে আমি 80-তে চলে আসলাম, আমার নতুন রিকোয়ারমেন্ট পেলাম যে আমার 14.5-এর বদলে আমি 12.8 স্কোয়ার ইঞ্চের ক্রস সেকশন দিয়েই আমার কাজ চলবে, কিন্তু আর এর মানটা একটু বাড়াতে হবে, 2.1-এর জায়গায় 2.4। কাজে আমি 2.4 এবং 12.8 এই দুইটা স্যাটিসফাই করে এরকম একটা ক্রস সেকশন আমি একইভাবে চার্ট থেকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং যথারীতি আগের মতন একই প্রসিডিউর ফলো করে আমি দেখলাম যে আর এর মান 2.4 দরকার, এখানে আছে 2.54, আর এরিয়া আমার এখন 12 দরকার, এখানে আছে 14। সো W1049 এই সেকশনটা আমি চুজ করতে পারি। এটা হচ্ছে মিনিমাম ওয়েট, এর থেকে কম ওয়েটের সেকশন আবার স্যাটিসফাই করে না। আমার তো
এই যে এখানে 13 আছে 45, কিন্তু এখানে আর এর মানটা ছোট 2.1, আমার তো 2.4 এর আর এর মান 2.4 এর উপরে হতে হবে। সো বোথ আর অ্যান্ড এরিয়া এই দুইটা স্যাটিসফাই করে মিনিমাম ওয়েটের সেকশন W1049টাই আসলে এখান থেকে চুজ করা যায়, এবং সেইটা এখানে আমি চুজ করলাম। তার মানে আমি আগের থেকে কিন্তু একটু ইকোনমিক হলো, আগের বার ছিল হচ্ছে W53, তার বদলে এখন পেলাম 49, তার মানে আগের থেকে একটু কম ওজনের সেকশন দিয়েই আমি আমার সমস্ত লোডিং ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে পারলাম। সো দিস ইজ মোর ইকোনমিক দেন দিস ওয়ান। তো এখন কথা হচ্ছে যে এর থেকে ছোট সেকশনে তো পাওয়া যেতে পারে ট্রায়াল দিয়ে, কারণ আর এর মান আমি এখানে KL বাই আর তো বদল করতেছি বারবার, একবার 90 ধরলাম, একবার 80 ধরলাম, তাহলে KL বাই আর এখানে আমার যেটা হচ্ছে যে 90 থেকে 80 করাতে আমার আহ, একটু ইকোনমিক সেকশন পেলাম, তাহলে আমি আরেকটু ইকোনমিক আনা যায় কিনা সেটা চেষ্টা করে দেখতে পারি। এবং তখন আমি সেই জন্য থার্ড ট্রায়াল যেটা দিচ্ছি, থার্ড ট্রায়ালে আমি KL বাই আর এর মান 70 করলাম। সো আমার ছিল 90, তারপরে করলাম 80, তারপরে আমি ট্রায়াল দিলাম 70, এবং 70 দিয়ে আমি যখন ট্রায়াল দিলাম তখন আমার আর এর রিকোয়ারমেন্ট আসলো, আহ, এই যে আর এর রিকোয়ারমেন্ট আসলো 2.7, আর এরিয়া রিকোয়ারমেন্ট আসলো 11। হ্যাঁ, খেয়াল করে দেখো যে আমি যত KL বাই আর কমাচ্ছি আমার এরিয়া তত কমতেছে, সরি, আমার এরিয়া তত কমে যাচ্ছে, রিকোয়ারমেন্ট তত কমে যাচ্ছে। 90 এর জন্য আমার এরিয়া রিকোয়ারমেন্ট আসছিল 14, 80-র জন্য আসছিল 12, আর 70-এর জন্য আসছে আমার 11। বাট আর এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়, এই KL বাই আর আমি বাড়াচ্ছি, আর এর মান কম। KL বাই আর যখন 80 করলাম আর এর মান 2.4 হয়ে গেল, KL বাই আর যখন 70 করলাম আর এর মান 2.7 হয়ে গেল। সো একটা বাড়ে একটা কমে, আর এর মান বাড়ে আর এরিয়ার মান কমে। সো এখন আমাকে বোথ আর এবং এরিয়া এই দুইটা মেনটেন করে, আর এর মান 2.7 এবং এরিয়া 11.4, এই দুইটা বোথ ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে আমরা দেখি যে এই W1265 এর নিচে কোনো সেকশন চুজ করা যায় না। আমরা এখানে দেখলাম যে এখন আমাকে আর এর মান 2.7-এ যেতে হবে। সো এই এই লাইনে কোথাও 2.7 নাই। সো আমাকে এই পৃষ্ঠাটাতে থাকলে চলবে না, এইখানে আর এর মান এই যে 3, হুম, আর এর মান 2.7 থাকতে হবে। তো 2.7 হলে আমার W12 কই গেল, এটা কোথায় থেকে পেলাম, 1265, এই যে এইটা আমার আর এর মান 2.7, এখানে 3 আছে, এরিয়া তো 11, এরিয়া তো আর সমস্যা না, আর এর মানটা মিনিমাম আর আমাকে মেনটেন করতে গেলে আমি W1265 পেলাম, এই এই সেকশনটা পেলাম। সো খেয়াল করে দেখো, ট্রায়াল যত ট্রায়াল দিবা ততই যে ইয়ে কমতে থাকবে, মানে ক্রস সেকশন এরিয়া কমতে থাকবে বা রিকোয়ারমেন্ট কমতে থাকবে তা না, এখন কিন্তু আমার আবার সেকশন বড় হয়ে গেছে। তার মানে এখন আমার 65 পাউন্ডের সেকশন হয়ে গেছে। প্রথমবার আমার ছিল 53 পাউন্ডের সেকশন, সেখান থেকে ওজন কমে আসলো 49 পাউন্ড, তারপরের ট্রায়ালে গিয়ে আবার এটা 65 হয়ে গেছে। তার মানে আসলে এই তিনটা ট্রায়ালের বেসিসে আমি বলতে পারি যে আমার এই মাঝখানের ট্রায়াল যেটা, এটাই হচ্ছে মোস্ট ডিজায়ারেবল সেকশন, W1049। সো ফাইনালি আমি অ্যান্সার বলছি যে বেসড অন অ্যাবভ 3 ট্রায়ালস আমাকে W1049 এই সেকশনটা দিয়ে ডিজাইন করতে হবে। এটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, মানে ফাইনাল অ্যান্সার। একটু হোল্ড করো, ফোন আসছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি ট্রায়াল দিয়ে কিভাবে কলামের ডিজাইন করতে হয় তার একটা ফান্ডামেন্টাল প্রসেস আমি দেখলাম। তোমাদেরকে পরীক্ষার সময় এই প্রসেসটাই ফলো করতে হবে, অর্থাৎ মিনিমাম এখানে যে 3টা ট্রায়াল দেখানো আছে, তোমাদেরকে মিনিমাম অ্যাটলিস্ট 3টা ট্রায়াল দিয়ে দেন ইউ হ্যাভ টু কাম টু অ্যান অ্যান্সার। তোমাদের অ্যান্সার যে সবার একই রকম হবে এমন না, কারণ যেহেতু ট্রায়ালের ব্যাপার আছে, ট্রায়াল দিয়ে
এক একজনের এক এক সেকশন আসতে পারে। হ্যাঁ, বাট আমি পরীক্ষার হলে পরীক্ষার খাতায় যেটা দেখব যে এই প্রসিডিওর অনুযায়ী মিনিমাম 3টা ট্রায়াল দিয়ে সেই 3টা ট্রায়ালের বেসিসে মিনিমাম সেকশন যেটা সেইটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে, সেটা লিখতে হবে যে বেসড অন 3 টায়ার ফাইনালি চুজেন সেকশন ইজ এত। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কলামের গ্লোবাল বাকলিং। এই যে আমরা যে এই ইকুয়েশন গুলো ব্যবহার করতেছি, এই ইকুয়েশন এগুলো তো হচ্ছে গ্লোবাল বাকলিং। এখন আমাদেরকে লোকাল বাকলিং চেক করতে হবে। তো এখানে আমি একটা কথা আগেই বলে রাখি, এই যে লোকাল বাকলিং চেক এটা আসলে এসেনশিয়াল না। কারণ এই যে W1049 এটা আমি এআইসি চার্ট থেকে নিয়েছি। এই চার্টে এই W1049 যেটা আছে, এই যে W1049 যেটা আছে, এখানে কিন্তু অন্য কোনো কমেন্ট নাই। যেমন এই যে এই W1022 তে একটা কমেন্ট আছে, সি দিয়ে একটা কমেন্ট আছে, এখানে কিন্তু কমেন্ট নাই। তো এআইএসসি চার্টে কমেন্ট না থাকার অর্থ হচ্ছে the section is compact for any beam or column design. The section is compact for any beam or column design. So further compactness check is not essential. কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি তাও এই কম্প্যাক্ট লোকাল বাকলিং এন্ড কম্প্যাক্টনেস চেক এটা আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি যে লোকাল বাকলিং এর জন্য এটা এইভাবে আমরা চেক করতে পারি যে W1049 এর বিএফ টিএফ এইচ টিডাব্লিউ কত, তারপর বি বাই টি সমান সমান B/2 TF কত, এবং এটা আমার লিমিটের মধ্যে আছে কিনা এগুলা তোমরা ওই চার্ট থেকে, আমাদের এখানে যে চার্টটা আছে এই চার্ট থেকে আমরা দেখতেছি। এখানে আমরা কিন্তু কলাম মানে হচ্ছে ইউনিফর্ম কম্প্রেশন এই যে ফ্ল্যাঞ্জেস, ইউনিফর্ম কম্প্রেশন ইন ফ্ল্যাঞ্জটা চেক করছি আমার এই টেবিল থেকে। আর ইউনিফর্ম কম্প্রেশন ইন ওয়েবটা চেক করতেছি এই ফর্মুলা দিয়ে। এই দুই ফর্মুলা দিয়ে ফ্ল্যাঞ্জ এবং ওয়েব চেক করে এখানে আমরা বলতেছি যে এটা সেকশনটা নন স্ট্যান্ডার্ড না আর কি। তো এই চেকটা আসলে তোমাদের পরীক্ষার সময় করতেই হবে এমন কোনো কথা নাই, না তোমরা চাইলে ইউ ক্যান অ্যাভয়েড, তাতে তোমাদের সময় একটু বেঁচে যাবে। আহ, যা তবে অ্যাটলিস্ট লিখতে হবে যে এআইএসসি চার্ট থেকে তোমরা কম্প্যাক্ট সেকশনটা চুজ করছো বিকজ এটা চার্টে এটার কোনো কমেন্ট নাই। সেইভাবে বলে দিলেই হবে যে দিজ আর কম্প্যাক্ট সেকশন ফ্রম এআইএসসি চার্ট। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা একটা কলাম কিভাবে ডিজাইন করতে হয় ট্রায়াল দিয়ে দিয়ে। কম্প্রেশন মেম্বার কলাম না বলে মোর অ্যাকুরেট নোট হচ্ছে কম্প্রেশন মেম্বার কিভাবে আমরা ডিজাইন করব তার একটা এক্সাম্পল দেখলাম। পরীক্ষায় এরকম একটা অঙ্ক কিন্তু আসে। কাজে তোমাদেরকে এই প্রসেসটা সম্পূর্ণ আহ, মানে প্র্যাকটিস করতে হবে। এখন বলো এই পর্যন্ত যা বললাম এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার কে এল বাই আর এটা কি স্যার কোনো অ্যাজাম্পশনের কোনো রেঞ্জ আছে স্যার? হ্যাঁ, এটাই তো আমি তোমাদেরকে বারবার বোঝাচ্ছি। এই রেঞ্জটা তো আমি তোমাদেরকে এই যে এখানে কমন ডিজাইন রেঞ্জ এখানে দেখো এই 80 থেকে 40, আমি অবশ্য 90 থেকে শুরু করছি, বাট আলটিমেটলি তো 80-তে গিয়ে আমাদের অপটিমাম হয়েছে। সো দিস ইজ দ্য রেঞ্জ। হুম, দিস ইজ দ্য রেঞ্জ। এই তোমরা 90 বা 80 থেকে শুরু করবা এবং আহ, কমাতে থাকবা। 90 থেকে শুরু করবা, বা 80 থেকে শুরু করবা, 70, 60 বা এরকম রেঞ্জে আসতে থাকবা। এটাই হচ্ছে এই। আমি এটাকে একটু বাড়াই দিই যেহেতু আমরা করতেছি লেটাস। এইটা, এনি ফার্দার কোশ্চেন? হুম, তাহলে আমরা আহ, পরের টপিকে চলে যাই। লেট আস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। সেটা হচ্ছে এই ইয়ে
মানে এখন আমার লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত সিঙ্গেল কলাম বিহেভিয়ার দেখলাম বা সিঙ্গেল কলাম ডিজাইন দেখলাম, যে এখানে একটা সিঙ্গেল কলাম কিভাবে ডিজাইন করতে হয়। সিঙ্গেল কলামের উপরে হিঞ্জ ছিল, নিচেও হিঞ্জ ছিল, হিঞ্জ ছাড়া আমরা অন্য কোনো কিছু বিবেচনা করি নাই। এবং ইভেন এর আগে যে এক্সাম্পল গুলা তোমাদেরকে দেখানো হচ্ছে, এখানে আমরা টপে বটমে হিঞ্জ দেখিয়েছি, বা এখানেও টপে বটমে হিঞ্জ ছিল, মাঝখানে ল্যাটারাল সাপোর্ট ছিল। অর্থাৎ তোমাদের কে সম্বন্ধে এই কে বা কে এল ইফেক্টিভ লেন্থ, কে এল হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এই আমরা ক্লাসিক্যাল এই কন্ডিশন গুলার মধ্যে থেকেছি, আইদার এটা অথবা এইটা, যে এখানে উপরে হিঞ্জ নিচে hinge, মাঝখানে আটকানো আছে এটা। তো এখানে যেটা হতে পারে যে অ্যাকচুয়ালি উপরে হিঞ্জ বা নিচে হিঞ্জ, এটা খুবই মানে থিওরিটিক্যাল একটা অ্যাজাম্পশন। রিয়েল লাইফে কলামে টপে বটমে পারফেক্ট হিঞ্জ নাও থাকতে পারে, কারণ কলামের উপরে এবং নিচে অন্য বিম বা কলাম আটকানো থাকে। যে কোনো একটা কলামের টপে আরেকটা কলাম থাকতে পারে, বটমে একটা কলাম থাকতে পারে, ল্যাটারালি একাধিক বিম থাকতে পারে। কাজেই প্রতিটা কলামের টপ এবং বটমের যে বাউন্ডারি কন্ডিশন, এটা এরকম পারফেক্টলি হিঞ্জ নাও হতে পারে। এবং পারফেক্টলি হিঞ্জ না হলে তখন এই বাকলিং শেপটা একটু ডিফারেন্ট হয়ে যায়, এবং তখন কে এর মানটা তখন আর ওয়ান বা আইডিয়াল 0.5 এরকম থাকে না, এটা অন্যরকম হয়ে যায়। সেটাই আমি এখন একটু ব্রিফলি ডিসকাস করে আজকে লেকচারটা শেষ করে দিব। এটা নিয়ে নেক্সট ক্লাসে আরো ডিটেইল তোমাদের আবার কয়টায়, 11:30টায় যখন আমরা আসবো তখন আরো ডিটেল করব। সেই জিনিসটা এখানে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের অরিজিনাল আইডিয়াল কন্ডিশন হচ্ছে এইটা। আহ, এ, সেটা হচ্ছে টপ এবং বটমে এখানে হিঞ্জ আছে, সো এখানে কে এর মান 1। হ্যাঁ, আবার যদি টপ এবং বটমে এরকম হিঞ্জ না থেকে ফিক্স থাকে, ফুললি ফিক্স, আইডিয়ালি এখানে ফিক্স সাপোর্ট থাকে, তখন কিন্তু বাকলিং শেপটা এরকম সাইন কার্ভ না হয়ে সাইন কার্ভটা এইটুক হয়, তারপরে আবার এইটুক উল্টায় যায়, এখানে এইটুক উল্টায় যায়। তো যেমন এক্ষেত্রে যেটা হবে, এই সমস্ত কেসে ফিক্স সাপোর্টে মোমেন্ট ডেভেলপ করে, সেরকম মোমেন্ট কন্ডিশন দিয়ে আমাদেরকে থিওরি ডিরাইভ করলে একে এর মান এখানে এইটুক আসে। সো এইটার রেসপেক্টে যদি এটা চিন্তা করি যে এটা ফুললি হিঞ্জ, এখানে হিঞ্জ, এখানে ফুললি ফিক্স, এখানে ফুললি ফিক্স, তখন এই সাইন কার্ভটা আমার আগেরটার তুলনায় এখানে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এই যে কে এল হাফ এল হয়, মানে এই লেন্থটা আমার টোটাল লেন্থের অর্ধেক হয়ে যায়। আবার আহ, যদি আমি এটাকে এক পাশে হিঞ্জ এক পাশে ফিক্স ধরি, তাহলে আমার হাফ সাইন কার্ভটা হয় যে এইটুক, হাফ সাইন কার্ভ হয় এইটুক। এইটুকের জন্য আমার এই লেন্থটা হয় টোটাল লেন্থের 0.7 না হয়ে এটা আসলে মূলত 1/√2, হ্যাঁ, L/√2, যেটাকে আমরা শর্টকাটে 0.7 বলতে পারি। তার মানে এখানে এই জিনিসটা তোমাদের সামনে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দিস কে, হ্যাঁ, ইফেক্টিভ লেন্থ, ইট ডিপেন্ডস অন টপ অ্যান্ড বটম কন্ডিশন। টপ এবং বটমে আমার বাউন্ডারি কন্ডিশন কেমন আছে তার উপর। এটা যে সবসময় হিঞ্জ হবে তা না, অন্য কিছু হতে পারে। এবং রিয়েল লাইফে কি হয়, একটা কলাম, তার নিচে একটা বিম থাকে, উপরে একটা বিম থাকে, উপরে আরো কলাম থাকতে পারে, নিচেও আরো কলাম থাকতে পারে। কাজে কলামটা যখন বাকল করবে তার সাথে বিমগুলাও একটু বাকল করবে বা বেন্ডিং হবে। সো এই জায়গার সাপোর্ট কন্ডিশনটা অনেক জটিলতর হয়ে যাচ্ছে। এবং যখনই এই সাপোর্ট কন্ডিশনগুলো এরকম একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কে এর মান কত হবে এটা বের করাটা একটু ডিফিকাল্ট। এটা আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা আজকে এই পরের সেশনে দেখব। তো এখানে এই আইডিয়াল কেসেরই কতগুলো ভ্যারিয়েন্ট দেখানো হচ্ছে, যে বোথ টপ এন্ড বটম হিঞ্জ, বোথ টপ এন্ড বটম ফিক্স, আর একদিকে হিঞ্জ একদিকে ফিক্স, এরকম কন্ডিশনে কে এর মান 1.5 0.7 হয়। এই জিনিসটাকে পরের শীটে একটু ইলাবোরেটলি দেখানো হচ্ছে, যে বোথ টপ এন্ড বটম ফিক্স হয়ে গেলে 0.5, এটা হচ্ছে 0.7, আর এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল যেটা নর্মাল অয়েলার্স বাকলিং যেটা 1। তো এই কোড রাইটিং বডি যারা এআইসি, তারা বলতেছে যে ইভেন যদি একটা রিয়েল কলামে এরকম আইডিয়াল কন্ডিশনও এক্সিস্ট করে যে টপে এবং বটমে ফিক্স, ডিজাইনের জন্য 0.5 না ধরে 0.65 ধরাটা বেটার। কারণ রিয়েল লাইফে ফিক্স মানে তো ফিক্স, সেটা ম্যাথমেটিক্যালি এখানে ফিক্সিটি দিতে পারে, কিন্তু রিয়েল লাইফে আসলে 100% ফিক্স কন্ডিশন খুব রেয়ারলি অ্যাচিভ হয়। একটু না একটু ম্যাটেরিয়ালের ফ্লেক্সিবিলিটির কারণে সামান্য একটু লেস দেন পারফেক্ট ফিক্সিটি
এটা রিয়েল লাইফে হয়। তো এই সমস্ত রিয়েল লাইফ সিনারিওর মানে আইডিয়াল কন্ডিশনটাও যদি রিয়েল লাইফে কোনোভাবে আমরা নিয়ে আসি, 100% আনা যায় না, সেটাকে অ্যাকনলেজ করে আমার ওই কোড রাইটিং বডি বলছে যে এরকম পারফেক্ট সিনারিও যদি রিয়েল লাইফে হয়, তাও আমাদেরকে ডিজাইনের সময় কে এর মান এখানে 0.5 না ধরে 0.65 ধরতে হবে, বা এখানে 0.7 না ধরে এখানে 0.8 ধরতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই যে আগের শীটে যদি যাই, এখানে কে এর মান 0.5 না ধরে 0.65, আর এখানে কে এর মান 0.7 না ধরে 0.8 ধরতে হবে। শুধু এইটার ক্ষেত্রে বেসিক শেপ যেটা, সেটার ক্ষেত্রে 1:1 এইভাবে ধরতে বলা আছে। কাজে তোমাদের কোনো ম্যাথস যদি দেওয়া হয় বা এরকম একটা সিঙ্গেল কলাম দিয়ে, আমি যে কথাটা বলছি ভালো করে খেয়াল করে নাও, তোমাদের কোনো ম্যাথস প্রবলেম যদি থাকে যেখানে বলা হলো যে আমার বলা হচ্ছে যে টপে এবং বটমে ফিক্স, তাহলে তোমাদেরকে অঙ্ক করার সময় এটা 0.65 ধরে অঙ্ক করতে হবে। এটা আহ, বা উপরে হিঞ্চ নিচে ফিক্স যদি বলা হলো, তখন তোমাদের অঙ্ক করার সময় 0.8 ধরতে হবে, নট 0.7। শুধুমাত্র এই ক্ষেত্রে 1 ধরা যায়। এবং আমরা আসলে এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করলাম, আমরা এই অঙ্কটাই করছি, এই কন্ডিশনের অঙ্কগুলাই আমরা করেছি, সো আমরা 1 ধরে করেছি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি ফিক্স কন্ডিশনে কোনো প্রবলেম দেওয়া থাকে, বা একদিকে হিঞ্জ একদিকে ফিক্স থাকে, তখন এই আইডিয়াল কন্ডিশনের বদলে এই কন্ডিশনগুলা দিয়ে অঙ্ক করতে হবে। এটাই হচ্ছে আমার কথা। তো এই জিনিসটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষার হলে দেওয়া থাকবে কিনা আই এম নট স্টিল শিওর। আমি কর্নেল শাকিলের সাথে কথা বলে দিব, বাট এটা এমন স্পেশালি এই প্রথম তিনটা, স্পেশালি এই প্রথম তিনটা, ইনফ্যাক্ট সবই বলা হচ্ছে, এটা তোমরা ইউ ট্রাই টু মেমোরাইজ। তো এই গেল মোটামুটি ফান্ডামেন্টাল লেভেলে আমরা কে সম্বন্ধে কি আহ, কি করতে চাই সেটার একটা খুব ফান্ডামেন্টাল, কারণ এগুলো আসলে অলমোস্ট এক ধরনের আইডিয়াল কেস। একটা সিঙ্গেল কলাম, মানে এই কলামের এখানে অন্য বিম বা কলাম আছে কিনা আমরা বিবেচনা করছি না, সো এইটাও একেবারে যে 100% রিয়েল লাইফে এরকম সিনারিও আসবে, এটা ভেরি রিয়ার। রিয়েল লাইফ সিনারিও হচ্ছে আমার এটা, যে রিয়েল বিল্ডিং এ একটা কলাম অনেকগুলা ফ্রেমের সাথে বিমের সাথে কানেক্টেড থাকে, এবং রিয়েল বিল্ডিং এর কলামের বাকল শেপটা এরকম হয়। তো এই যে মনে করো আন্ডারগ্রাউন্ড একদম বেজের কলামটা, এই কলামের এখানে হিঞ্জ আছে, এখানে আবার বিম টিম দিয়ে কানেক্টেড। কাজে এটার জন্য কে এর মান কত হবে, এটা কিন্তু আসলে একটা জটিল হিসাবের ব্যাপার আছে। তো ওইটা আমরা নেক্সট সেশনে দেখব কিভাবে এটা খুব সহজে করা যায়। তার আগ পর্যন্ত যদি আইডিয়াল কেসে সিঙ্গেল একটা কলামের অঙ্ক যদি দেওয়া থাকে, তখন এরকম বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী বলা থাকলে তখন এরকম কে এর ভ্যালুগুলো ধরে আমরা ম্যাচটা করব। তা আমি এই পর্যন্ত আজকের এই ফার্স্ট সেশনের, তোমাদের আজকের ফার্স্ট সেশন এটা, এই সেশনের ডিসকাশন এখানে আমি থামাচ্ছি। আবার আধা ঘন্টা পরে 11:30টার সময় তোমাদের সাথে আবার বসবো, তখন আবার আমি আই উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। তো বলো, এই পর্যন্ত যতটুকু বললাম বা আজকের যা লেকচার দিলাম, স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর সিলেবাস, যে এই কলাম ডিজাইন কিভাবে করতে হয় সেটা বললাম। এটা এটা এগুলোর উপরে তোমাদের ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে আপাতত আমরা তাহলে এখানে শেষ করছি। আমি মিটিংটা শেষ করে দিই, এন্ড করে দিবা, আবার নতুন করে আমি আবার চালু করব, তোমরা আবার নতুন করে জয়েন করবা। ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে বিদায় নিচ্ছি, আপাতত বিদায় নিচ্ছি। আবার 11:30-তে তোমাদের সাথে আবার আমি জয়েন করব। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।